আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশ করে। প্রধানমন্ত্রীর উদ্বেগ, 2009 সালে স্মৃতি অম্লান রাখতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। বিভীষিকাময় পিলখানার ট্র্যাজেডির 17 বছর আজ। শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিহাসে কলঙ্কিত দিন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা পুনর্মূল্যায়ন করা হবে জানালেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল। অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরের ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর চিঠি। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা নির্বাচিত এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুজন সম্পাদকের। বিএনপি সংবিধান পরিষদের শপথ না নেয় জটিলতার আশঙ্কা। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। সেনা সদর এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে 2009 সালে স্মৃতি অম্লান রাখতেও ব্যবস্থা নেবে নতুন সরকার বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে শহীদ পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী বলে আশ্বাস দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবসে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের যথাযথ বিচার করবে সরকার। নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। বর্বরোচিত হত্যাকাণ্ডকে স্মরণীয় করে রাখতে 2025 সাল থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করছে জাতি। নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর বনানীতে সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তারপর যথাক্রমে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বিজিবির মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নিহত সেনা সদস্যদের কবরে তাদের স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। তো আপাতত আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি, ওই ইঙ্গিতে আমাদের আস্থাটা আছে যে পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু বিচার হবে। এদিকে দলের পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনী নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে বারবার চাপা দেওয়া হচ্ছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারা এর সহযোগী, কোন দেশ এর মদতদাতা, এই সব কিছুই জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। পাশাপাশি এই ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। কোন এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায় মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির পরিচয়ে থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সকল রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এমপি নির্বাচিত হলেও ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিলে আজ এসব প্রশ্ন এড়াতে পারত নির্বাচন কমিশন। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শীর্ষক সংবাদ সম্মেলন। মূল প্রবন্ধে সংগঠনটি জানায়, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া বা না নেয়াকে কেন্দ্র করে 11 দলীয় জোটের মন্ত্রিসভার শপথ বর্জন নতুন শঙ্কার আভাস দিচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়া বিষয়কে কেন্দ্র করে বিজয়ী এবং পরাজিতদের মধ্যে শ্রেষ্ঠ বিরোধ এবং 11 দলীয় জোটভুক্ত দলগুলো কর্তৃক মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন সংখ্যার জন্ম দিয়েছে। সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে ইসির ইনখিলাফি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি করেছে। আমরা ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে পেপারে আছে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম, এগুলো যদি গৃহীত হতো তাহলে যে সকল প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত। সেখানে যদি আরপিওর 91F দেখেন, 91F বলা আছে, যদি কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পরও যদি অভিযোগ ওঠে যে হলফনামায় ভুল তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে তার নির্বাচন বাতিল করতে পারে। উচ্চ আদালতে গণভোট গ্রহণযোগ্যতা না পেলে তার প্রভাব জাতীয় নির্বাচনের ফলাফলে পড়বে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিষয়টি আইনি ও সাংবিধানিক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মুস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে মুস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ডিএমপির কমিশনার পদ থেকে অব্যাহতি চেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে তার স্বাক্ষরিত অব্যাহতি পত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। দায়িত্ব গ্রহণ করলেন পুলিশের নতুন আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির। বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। সকালের দায়িত্ব গ্রহণের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এর আগে তিনি অতিরিক্ত আইজি হিসেবে
এপিবিএনে কর্মরত ছিলেন। এবছর সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় কমিটির বৈঠকে ফিতরা এই হার নির্ধারণ করা হয়। ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানান, সারা দেশ থেকে সংগৃহীত উন্নত মানের গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের খুচরা মূল্য বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। পনির দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 850 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2805 টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদ অনুযায়ী স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে। কাল থেকে শুরু হচ্ছে বাঙালি প্রাণের আয়োজন অমর ২১শে বইমেলা। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। সোহরাওয়ার্দী উদ্যানের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বইমেলায় কেউ যেন মব সন্ত্রাস করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে পুলিশ। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। প্রস্তুতি শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভাষা আন্দোলনের চেতনা লালিত অমর ২১শে বইমেলা। এই আয়োজনকে ঘিরে নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। ৩০০ সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে মেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। মেলা মাঠ পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থাকবে সাদা পোশাকের বিশেষ টিম, ডগ স্কোয়াড ও সোয়াট টিম। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। এছাড়া মেলায় নির্বিঘ্নে প্রবেশ করতে টিএসসি, দুয়েল চত্বর ও হাকিম চত্বর এলাকায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বইমেলা উপলক্ষে কয়েকটি জায়গায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। বৃহস্পতিবার দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরা নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করছেন ৬,০০০ মুসল্লি। ইফতার তরিতে দিনভর চলে বিশাল কর্মযজ্ঞ। প্রতি বছর রমজান মাস জুড়ে চলে এই আয়োজন। ৯০ বছর আগে খান বাহাদুর আহসানুল্লাহ এটি শুরু করেছিলেন, যা আজও অব্যাহত রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ১৯৩৫ সাল থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। প্রতিদিন প্রায় ৬,০০০ মুসল্লি অংশ নেন ইফতারে। স্রষ্টার উপাসনা আর সৃষ্টির সেবার মধ্য দিয়েই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় খান বাহাদুর আহসানুল্লাহ ১৯৩৫ সালে শুরু করেছিলেন এই ইফতার মাহফিলে। ১৯৬৫ সালে তার মৃত্যুর পরেও তা অব্যাহত রেখেছে ভক্ত অনুসারীরা। দূর দূরান্ত থেকে নলতা শরীফে ইফতার করতে আসেন মুসল্লিরা। ইফতারে অনেক আগেই হাজার হাজার মানুষে পূর্ণ হয়ে ওঠে মাঠ। প্রায় ৯০ বছর ধরে এই অনুষ্ঠানটি
পরিসরে বড় হতে যাচ্ছে। 350 মতো মোট আমাদের এখানে যে এই ভলান্টিয়ার ভাইরা আছে ওদের বিনি স্বার্থে আমাদের কাজ করে। এখানে প্রতিদিন ছলা, চিড়া, ফিন্নি, কলা, সিংড়া, ডিম এবং খেজুর। প্রতিদিন সকাল থেকেই শুরু হয় আয়োজন। ইফতার বানানোর শেষে স্বেচ্ছাসেবকরা বন্টন করে 7 পদের ইফতার ও শরবত। আমার দাদারা এসছে ইফতারি করতে, আমার আব্বারা এসছে, আমার আব্বার হাত ধরে আমরা এসছি, আমাদের সন্তানরা আমাদের হাত ধরে এখানে ইফতারি করতে এসছে। এই ইফতার মাহফিলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন একত্রিত হয় আল্লাহর নৈকট্যপূর্ণ লাভের জন্য। এখানে পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ আগামী দিন দোয়া করি যেন এই পরিবেশটা বাকি জীবনগুলো আমরা পার করতে পারি। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক জানান, মানুষের দানের অর্থেই ইফতারের আয়োজন করা হয়। প্রতিদিন অন্তত 6000 মুসল্লি এই ইফতারে শামিল হন। এই ইফতার মাহফিল পরিচালনা করতে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এর ভক্তবৃন্দ যারা আছেন, বিশ্বাস কেবলার অনুসারী যারা আছেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা অর্থ প্রেরণ করেন। প্রতিদিন প্রায় 2,60,000 থেকে 2,70,000 টাকা খরচ হয়। শুধু ইফতারে টানে নয়, মানুষে মিলবার আকর্ষণীয় অনেকে অংশ নেন এই আয়োজনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাটের 5 বিবি পৌরসভার মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালার নাম থেকে মুক্তিযুদ্ধ শব্দটি মুছে ফেলার ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, জাতির গৌরবময় ইতিহাসকে অসম্মান করা হয়েছে। দ্রুত নাম পুনর্বহালের দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে 2022 সালের 18 এপ্রিল জয়পুরহাটের 5 বিবি পৌরসভা ভবনে উদ্বোধন করা হয় 5 বিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা, যেখানে স্থান পায় মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল, বই, গ্রাম বাংলার ঐতিহ্য, মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও সরঞ্জাম। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এ জাদুঘর। হঠাৎ কিছুদিন আগে দেখা যায় জাদুঘরের গেটে মুক্তিযুদ্ধ লেখাটি মুছে 5 বিবি জাদুঘর সংরক্ষণশালা করা হয়েছে। ভেতরে রাখা হয়েছে ডাস্টবিন। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধা সহ সকলেই। যেখানে মুক্তিযোদ্ধার নামটি যেটা ছিল সেটাও তারা উঠায় দিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ, ঘৃণিত কাজ। মুক্তিযুদ্ধ জাদুঘর এটা একটা অনেক সম্মানের একটা জায়গা, অথচ এই মুক্তিযুদ্ধ জাদুঘরকে এখানে ডাস্টবিনে রূপান্তরিত করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত, আমি তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা জোর দাবি জানাচ্ছি। জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমি এটা নিন্দা জ্ঞাপন করছি এবং দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে স্বাধীনতার যুদ্ধের বিপক্ষ শক্তির এটা কার্যক্রম বলে আমি মনে করি। ডাস্টবিন রাখা ও মুক্তিযুদ্ধ নামটি মুছে ফেলা ঠিক হয়নি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধ কথাটাও তিনি দেওয়া ভুলে গেছে এবং এটাও সংযুক্ত করতে হলে আমরা 2-1 দিনের মধ্যে আবার সংযুক্ত করব, যে জায়গাটা লেখা থাকে ওই জায়গায়। আনঅফিসিয়ালি এটা বন্ধ ছিল, আমি নতুন করে এটার ব্যবস্থাপনা করার জন্য এবং সবাইকে মুক্তিযুদ্ধের বিষয়টা জানানোর জন্য এবং ওখানে পরিবেশন করার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং সামনে আরো করব। এ ধরনের কাজের সাথে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জড়িত, এমনটাই বলছেন মুক্তিযোদ্ধা সহ স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। পবিত্র রমজান মাসে ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মহানগরের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেন তিনি। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে 3টি দোকানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়র অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায়ের কোনো সুযোগ দেয়া হবে না। বাজার অস্থিরতা কমাতে মেয়রের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কোনো ধরনের আমরা স্পেস দিতে চাই না। যারাই সিন্ডিকেট করে এই ধরনের পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যাকশন চলতে থাকবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে আমেরিকায় স্বর্ণযুগ শুরু হয়েছে বলে দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। বলেন, দেশটির সীমান্ত আজ সুরক্ষিত, মনোবল পুনরুদ্ধার হয়েছে, মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে ও আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান অর্থনীতির ধারা বজায় রয়েছে। সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শত্রুরা ভীত হয়ে পড়েছে। সব মিলিয়ে গত এক বছরে গোটা বিশ্বে আবারও স্বমহিমায় ফিরে এসেছে আমেরিকা। 5 মাসেরও কম সময়ের মাঝে আমেরিকা স্বাধীনতার গৌরবময় 250তম বার্ষিক উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করে যাবে তার প্রশাসন। চলতি বছরের ভাষণে জাতীয় নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন ট্রাম্প। বিশ্বজুড়ে শুল্ক আরোপে অর্থনীতির ন্যায্য হিস্সা পাচ্ছিল দেশ দাবি করে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ে হতাশা জানান প্রেসিডেন্ট। চলতি বছর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ক্ষেত্রে রেকর্ড করেছেন তিনি। এর আগে 2000 সালে 88 মিনিট বক্তব্য রেখেছিলেন বিল ক্লিন্টন। এবার 107 মিনিট কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে নতুন ইতিহাস করেছেন তিনি। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে 23 রান করেছে ব্ল্যাক ক্যাপরা। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় লঙ্কানরা। কলম্বোর ফ্ল্যাট লাইটের আলোয় এই ম্যাচ টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার। আর এই ম্যাচ শ্রীলঙ্কার জন্য টিকে থাকার লড়াই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। প্রধানমন্ত্রীর উদ্বেগ। 2009 সালের স্মৃতি অম্লান রাখতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। বিভীষিকাময় পিলখানার ট্র্যাজেডির 17 বছর আজ শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিহাসের কলঙ্কিত দিন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা পুনর্মূল্যায়ন করা হবে জানালেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল। অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর চিঠি। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা নির্বাচিত এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুজন সম্পাদকের। বিএনপি সংবিধান পরিষদের শপথ না নেয় জটিলতার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।